প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্যে। সেতু ও পরিবহন মন্ত্রী রবিউল আলমের চাঁদাবাজির সংজ্ঞা আমরা হজম করবার আগেই আইনমন্ত্রী আসাদুজ্জামান নতুন করে মবের সংজ্ঞা দিলেন। মবকে তিনি নতুনভাবে ডিফাইন করলেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই এটি আমাদের জ্ঞান বাড়াবে, অভিজ্ঞতা বাড়াবে। মব সম্পর্কে আমাদের যার যার ধারণা যেরকম আছে তা তো আছেই। আইনমন্ত্রীর কাছ থেকে আমরা পেতে যাচ্ছি বা পেয়েছি একটি নতুন সংজ্ঞা, একেবারে ফ্রেশ। গতকালই তিনি সেই সংজ্ঞাটি দিয়েছেন। তো সেই সংজ্ঞাটি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারলাম না। যেটি বলছিলাম যে সেতু ও পরিবহন মন্ত্রী রবিউল আলম তিনি কিছুদিন আগে চাঁদাবাজির সংজ্ঞা দিয়েছিলেন। সেটি নিশ্চয়ই আমাদের এখনো মনে আছে, আমরা মোটামুটি হজম করে ফেলেছিলাম সেটি। তো সেটিও ভুলতে দিলেন না আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি নতুন করে আরেকটি সংজ্ঞা দিয়ে দিলেন, বাট ভিন্ন জিনিসের, মবের বা মব কালচারের। তো প্রিয় দর্শক শ্রোতা, গতকাল আইনমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তিনি আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সঙ্গে বসেছিলেন মতবিনিময়ে। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মবের সংজ্ঞা দিলেন নতুনভাবে, একেবারে একটি ফ্রেশ সংজ্ঞা। তো এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা 5 আগস্ট পর্যন্ত মব থেকে দায় মুক্তি দিয়েছেন সবাইকে, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত যদি কোথাও মব হয়ে থাকে সেইটির কোনো বিচার, জিজ্ঞাসাবাদ, প্রসিকিউশন এইসব কিছুই হবে না। 5 আগস্টের পর হবে কি না সেই সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে 5 আগস্টের পর অনেক জায়গায় ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক মব হয়েছে, মানে ব্যাপক এবং পদ্ধতিগত। তো সেগুলোর বিচার হবে কিনা ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেই সব বিষয়ে কেউ বিচার চাইতে পারবে কিনা। সাংবাদিকের সেই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান মবের যে সংজ্ঞা দিলেন সেটি এরকম। তো তিনি বলছিলেন মব ইজ নট ওয়াইড স্প্রেড অর সিস্টেমেটিক, মব ইজ আ রিয়াকশন অফ দ্য পিপল। মানে মব কালচার বা মব পদ্ধতিগত কিংবা ব্যাপক বিস্তৃত নয়, বরং এইটি জনগণের প্রতিক্রিয়া। মব ইজ আ রিয়াকশন অফ দ্য পিপল। এবং খুব হাস্যোজ্জ্বলভাবে তিনি সেই সংজ্ঞা দিয়েছেন। আমি থাম্বনেইলে ছবি জুড়ে দিয়েছি। আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা, তার চেহারায় যুদ্ধ জয়ের একটি ছবি আছে। কিছু তিনি জয় করেছেন এমন হাস্যোজ্জ্বল চেহারায় মবের সংজ্ঞা দিচ্ছিলেন। যদিও এটি একটি গুরুতর প্রশ্ন, খুবই সিরিয়াস ধর্মী একটি প্রশ্ন, যে মব কালচার দেশে বন্ধ হবে কিনা। তো তিনি যে সংজ্ঞা দিলেন যে মব জনগণের প্রতিক্রিয়া। তো এই সংজ্ঞা আমরা সবাই জানি, মব তো নিশ্চয়ই জনগণের প্রতিক্রিয়া, না হলে তো সেটি হতো না। জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেই তো মব হয়। তো তিনি সেই সংজ্ঞাটি দিলেন। তা আমাদের হয়তো নতুন করে আমাদের যে সংজ্ঞা শিখবার খাতা আছে, নোটবুক, সেখানে এটি নোট করতে হবে। কারণ কোন মন্ত্রী কখন কোন সংজ্ঞা দেন, কোন টার্মের কোন শব্দের, সেগুলো লিখে নিয়ে আমাদের শিখতে হবে। কারণ ভবিষ্যতে জিকে বা জেনারেল নলেজে কাজে আসতে পারে, এবং বিশেষভাবে যারা বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ ভাইবা বোর্ডে তাদের কিন্তু প্রশ্ন করা হতে পারে যে আইনমন্ত্রী মবের যে নতুন সংজ্ঞা দিয়েছেন সেটি কি, কিংবা সড়ক ও সেতু মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল আলম চাঁদাবাজির যে সংজ্ঞা দিয়েছেন সেটি কি। তাই সেটি মুখস্থ করতে হবে চাকরি প্রত্যাশীদের, যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, কম্পিটিটিভ এক্সাম দেবেন, জব সংক্রান্ত তাদের, এবং আমাদেরও লাগবে জিকে ঝালিয়ে নেবার জন্য। তো এই তো গেল আইনমন্ত্রী আসাদুজ্জামানের কথা, যার কাছ থেকে আমরা এটি শুনতে আশা করিনি। একজন আইনমন্ত্রী, আইনের ভাষায় তাকে কথা বলতে হবে। তিনি যে কথা বলেছেন সেটিও মবের ভাষা আসলে। আচ্ছা, আর মজার ব্যাপার হলো জনাব আসাদুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারে অ্যাটর্নি জেনারেল ছিলেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু অসংখ্য মব হয়েছে সারা দেশে, এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তখন বিএনপি উচ্চকণ্ঠ ছিল মবের বিষয়ে। বিএনপি দলীয় নেতাকর্মীরা, মন্ত্রীরা সবাই, সাবেক মন্ত্রীরা, বিএনপি দলীয় নেতাকর্মীরা উচ্চকণ্ঠ ছিলেন মব বিষয়ে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করছিলেন খুব সিরিয়াসলি যে তারা মব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কিংবা নিয়ন্ত্রণ করছে না ইচ্ছাকৃতভাবে।
সেই অভিযোগগুলো কিন্তু বিএনপির পক্ষ থেকে জোরালোভাবে এসেছিল। আর সেই অ্যাটর্নি জেনারেল ঘটনাচক্রে এখন বিএনপির আইনমন্ত্রী। তো তিনি এখনও বোঝা গেল যে মব বিষয়ে তিনি নিষ্ক্রিয়, তিনি উদাসীন এবং তিনি গা করছেন না বিষয়টিকে। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এমন সিরিয়াস একটি প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কোনোভাবেই হয় না। তার এই হাস্যোজ্জ্বল চেহারা আমাদের শাহজাহান খানের কথা মনে করিয়ে দেয়। আওয়ামী আমলের শেখ হাসিনার আওয়ামী লীগের সময় শাহজাহান খান, মন্ত্রী শাহজাহান খানের কথা বলছি, যে কোনো পরিস্থিতিতে হেসে কথা বলতেন। তো আমরা অনেক সময় অর্থ উদ্ধার করতে পারতাম না যে তিনি কি খুব খুশি। দেখা গেল তাকে কেউ কোনো হত্যাকাণ্ডের খবর দিচ্ছে, তিনি হাসছেন। তো এরকম হয়েছে। এনিওয়ে, তো এখন সেই আসাদুজ্জামান সম্প্রতি তিনি যে মবের সংজ্ঞা দিয়েছেন গতকাল তা না, সম্প্রতি সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত অধ্যাদেশগুলো অনেকগুলি অবৈধ এবং অসাংবিধানিক। এটি একটি ট্র্যাজেডি। তার মুখ থেকে আমরা এসব শুনতে চাইনি, ভয়ঙ্কর। তিনি যদি অ্যাটর্নি জেনারেলের হাসিয়তে কিংবা স্টেটাসে তখন প্রতিবাদ করে থাকতে না পারেন যে তাকে রাষ্ট্রের স্বার্থ দেখতে হবে, স্টেট পলিসি তার দেখতে হবে, সরকারের উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার উপরে তিনি কথা বলবেন না, যদি এরকম হয় ব্যাপারটি, তাই তিনি বলতে পারেননি, অনেক কিছুই পছন্দ হয়নি, অসাংবিধানিক, বেআইনি মনে হয়েছে, তারপরেও চুপ ছিলেন, যদি এমনটি হয় তাহলে নৈতিক কারণে তার দরকার ছিল পদত্যাগ করবার, কিন্তু তিনি করেননি। কারণ তিনি অ্যাটর্নি জেনারেলের পদটি উপভোগ করছিলেন, করতেই পারেন, ঠিক আছে। কিন্তু অনৈতিক কাজগুলোকে, তার ভাষায় যেগুলো অনৈতিক, অসাংবিধানিক, পরবর্তীতে সেগুলো তিনি সহ্য করেছেন, প্রশ্রয় দিয়েছেন এবং চুপ ছিলেন। আচ্ছা, এখন তিনি মুখ খুলেছেন, সংসদে দাঁড়িয়ে বলছেন অধ্যাদেশগুলোর অনেকগুলোই অবৈধ এবং অসাংবিধানিক। ভয়ঙ্কর কথা এবং একেবারেই স্ববিরোধী। তো তিনি এখনও বলছেন যে মব হলো জনগণের প্রতিক্রিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দায়িত্ব নেবার পরদিন সচিবালয়ে তারা দায়িত্ব নিয়েছিলেন 17 ফেব্রুয়ারি, বিএনপি মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। 18 ফেব্রুয়ারি সচিবালয়ে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের উপস্থিতিতে বলেছিলেন মব কালচার শেষ, বাংলাদেশে বা দেশে মব আর হবে না। তিনি খুবই স্পষ্ট জোরালোভাবে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন সচিবালয়ে 18 ফেব্রুয়ারি। ট্র্যাজেডি এই যে মার্চ মাসে ফেব্রুয়ারির চাইতে বেশি বেড়ে গেল মব, এপ্রিল মাসে মার্চের চেয়েও বেশি বেড়ে গেল। বিএনপি ঠিকঠাক ক্ষমতা নিয়ে গুছিয়ে বসেছে, এপ্রিলে আরও বেশি মব হলো। খুবই দুঃখজনক বিষয়টি, ট্র্যাজেডি এটি একটি। আমরা একটি পরিসংখ্যান দেখতে চাইছি। আমাদের দেশীয় একটি মানবাধিকার সংস্থা প্রতি মাসেই তারা মানবাধিকারের উপর রিপোর্ট দিয়ে থাকে, অ্যাভেলেবল গণমাধ্যম সোর্স এবং তাদের নিজেদের অনুসন্ধান সব কিছু মিলিয়ে। সেই সংস্থাটি হলো, সংক্ষেপে এটিকে বলা হয় MSF বা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। তো সেই মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন মার্চ এবং এপ্রিলের ডাটা আমাদের সামনে তুলে ধরেছে। সেই ডাটায় আমরা দেখতে পাচ্ছি মার্চ মাসে মবে নিহত হয়েছিলেন 19 জন মানুষ বাংলাদেশে, 31 জন আহত হয়েছিলেন। আর মবের ঘটনা ঘটেছিল 36টি মার্চ মাসে, প্রিয় দর্শক শ্রোতা। আর MSF এপ্রিলের ডাটা দিয়েছেন, এপ্রিলের পরিসংখ্যান আমরা এখানে দেখতে পাচ্ছি। সেখানে আছে মবে মৃতের সংখ্যা 21 জন, অর্থাৎ গত মাসের চাইতে 2 জন বেড়েছে। আচ্ছা, আহত হয়েছিলেন 49 জন, গত মাসে 31 জন ছিলেন, এই মাসে 49 জন আহত হয়েছে। গত মাসে 36টি ছিল মবের ঘটনা, এপ্রিল মাসে গত 49 জন। তো বিষয়টি আসলে কী দাঁড়ালো? যখন 18 ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী বললেন মব কালচার শেষ, তখন মবের ঘটনা বেড়ে গেল, মবে নিহত লোকের সংখ্যা বেড়ে গেল, মবে আহত লোকের সংখ্যা বেড়ে গেল। আর এখন আইনমন্ত্রী বলছেন মব ইজ আ রিঅ্যাকশন অফ দ্য পিপল। তো আমরা এটিকে সরকারের অযোগ্যতা হিসাবে ধরে নেব, নাকি ইচ্ছে করে সরকার মব দমন করছে না, যেমনটি বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে ঘায়াল করবার জন্য বলার চেষ্টা করছিল? তাহলে আমরা এখন বিএনপির এই অ্যাক্টিভিটিজ, এই কর্মকাণ্ড কীভাবে দেখব? প্রিয় দর্শক শ্রোতা, সুস্পষ্টভাবে মব এবং রাষ্ট্র একসঙ্গে চলতে পারে না। এটি সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা, যে কারণেই হোক না কেন মব চলতে পারে না। আর দেশে এখন একটি নির্বাচিত সরকার, এখন তো মোটেই চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি ছিল একেবারেই ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। সদ্যই একটি অভ্যুত্থান হয়েছে দেশে, পৃথিবীর যে কোনো দেশে অভ্যুত্থান, বিপ্লব, গণ আন্দোলন এইসব যখন সফল হয়,
তখন বেশ কিছু কেয়াটিক সিচুয়েশন তৈরি হয় এবং বেশ খানিকটা সময় ধরে সেই কেয়াটিক সিচুয়েশন থাকে, যেটিকে আমরা কেয়াস বলি। সমাজের সর্বত্র কেয়াস চলে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে থাকে। আর বিশেষভাবে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছিল, যে অভ্যুত্থানে পুলিশ হয়ে গিয়েছিল আন্ডারগ্রাউন্ড বলতে গেলে, থানাগুলোর অস্তিত্ব ছিল না। সেনাবাহিনী মাঠে ছিল বটে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, কিন্তু তারা সেভাবে অ্যাক্টিভ ছিল না, আমরা দেখেছি। তো এই সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি ভিন্ন ছিল। তাই তারা চাইলেও যে মব নিয়ন্ত্রণ করতে পারতেন সর্বক্ষেত্রে, আমি এটি বিশ্বাস করি না। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। কিন্তু এখন একটি নির্বাচিত সরকার ক্ষমতায়, যাদের আগেও রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে একাধিকবার, এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী আস্ফালন করলেন, ভয় দেখালেন মব কালচার শেষ আর হবে না। তার কথায় কেউ ভয় পায়নি, তার কথা কেউ সিরিয়াসলি নেয়নি। কারণ স্ট্যাটিস্টিক্স, ডাটা প্রমাণ করছে গত মার্চ থেকে এপ্রিলে মবের সংখ্যা বেড়েছে। মেতে কী হবে আমরা জানি না, দেখা যাবে ডাটা কি বলে। কিন্তু আমরা দেখিনি বিএনপি দায়িত্ব নেবার পর থেকে মব বিষয়ে খুব সিরিয়াস কোনো অ্যাকশনে তারা গিয়েছে, আমরা কিন্তু দেখিনি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কারো যদি জানা থাকে যে কোথাও মব সংগঠিত হচ্ছিল, সরকার খুব ড্রাস্টিক মেজার নিয়েছে, ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, আপনাদের কারো যদি জানা থাকে দয়া করে কমেন্টে জানাবেন। কিন্তু এখন আমরা এই পরিস্থিতি আশা করি না। আর ইন্টারেস্টিংলি এখন বেশিরভাগ মবের সঙ্গে জড়িত সরকার দলীয় লোকেরা, বিএনপি, ছাত্রদল, যুবদল, এরাই জড়িত। তো সেটি কি কারণ আইনমন্ত্রীর মবের সংজ্ঞাটি এরকম লাইটলি দেওয়া, খুব হালকাভাবে, যে মব জনগণের প্রতিক্রিয়া, এবং হাসতে হাসতে এই কথা বলা? সেটি কি কারণ? আইনমন্ত্রী তো হুঙ্কার দিতে পারতেন যে যারা এসব করবে আমরা কোনোভাবে বরদাস্ত করব না, যা হয়ে গেছে হয়ে গেছে, আগামী দিনে হতে পারবে না। এটি না বলে মব জনগণের প্রতিক্রিয়া এমন একটি সংজ্ঞা দেওয়া, এটি তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এটি একটি দায়িত্বহীন কাজ এবং এটি হতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন দয়া করে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে।